আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি বক্তৃতা, তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে শেখ হাসিনা কান্না করছিলেন এবং এই সংক্রান্ত সংবাদ বাংলাদেশের সমকাল সহ বেশ কিছু পত্রপত্রিকা সংবাদটি ছেপেছে। সেই জায়গায় সংবাদে বলা হচ্ছে যে শেখ হাসিনার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেই ভিডিও ক্লিপে তিনি বলছেন যে ২০-২৫ মিনিটের জন্যে তিনি ৫ আগস্ট প্রাণে বেঁচে গেছেন। তাকে মেরে ফেলার জন্য কীভাবে টার্গেট করেছিল সেটা পরে দেখা গেছে এবং তিনি বলছেন যে এর আগে তিনি ২১শে আগস্ট প্রাণে বেঁচে গেছেন, কোটালীপাড়ায় বোমা হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন, এবারও তিনি উপরওয়ালার ইচ্ছায় প্রাণে বেঁচে গেছেন। এই ভিডিও ক্লিপটি নিয়ে ভারতের এনডিটিভি তারা কাজ করেছে, তারা এখনও 100% কনফার্ম করতে পারেনি, যেটা টেকনিক্যালি করার কথা সেই কনফার্ম করতে পারেনি, এটাও সমকালে উল্লেখ আছে। তবে শেখ হাসিনা তিনি আওয়ামী লীগ সভাপতি, ভারতে চলে গেছেন। আমি এর আগে বলেছি যে আওয়ামী লীগ সমর্থক যারা বা আওয়ামী লীগের নেতাকর্মী তারা অনেক সময় প্রশ্ন করেন যে আপনারা বলেন শেখ হাসিনা পালিয়ে গেছে, ওই মুহূর্তে একটা মানুষ কি করে যার ফাইট করার বা যার সঙ্গে লড়ার সেই মুহূর্তে কোনো বাস্তবতা বা পরিস্থিতি নাই। ৫ আগস্ট বাংলাদেশে যা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় যে এটা একটা মুভ ছিল, যে মুভটায় জনতা অংশগ্রহণ করেছিল, তবে তারা মিসগাইডেড ছিল। সেখানে এমন একটা অংশ ছিল যারা সত্যি একটা অপারেশনের জন্য গণভবনে শেষ পর্যন্ত ঢুকেছিল কিনা এই আলোচনা বিভিন্ন জায়গায় আছে। সরকারি উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন তিনি উপদেষ্টা হওয়ার পর বলেছিলেন যে পাবলিকের কাছে যে ধরনের আর্মস থাকার কথা না, যারা মারা গেছেন তাদের অনেকেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যাননি, এরকম অস্ত্রের নজির পাওয়া গেছে। ভারী অস্ত্র যেটা পাবলিকের কাছে যাওয়ার কথা না, সেগুলো কোত্থেকে আসলো এই প্রশ্ন তিনি তুলেছিলেন এবং এরপর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে গিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ে। কথা হলো সেই দিন গণভবনে যে অবস্থা তৈরি হয়েছিল, গণভবনে যেভাবে শেখ হাসিনাকে খোঁজা হয়েছিল বা তার জিনিসপত্র যেভাবে নেওয়া হয়েছে, এর সঙ্গে অনেকে অনেক কিছু মেলানোর চেষ্টা করেন যে আদতে বিক্ষোভকারী যারা তারা শেখ হাসিনাকে ওই দিন ওভাবে টার্গেট করেছিল কিনা মেরে ফেলার মতো, নাকি তাদের মধ্যে মিশে গিয়ে আরেকটা অংশ চেষ্টা করেছিল, যেটা শেখ হাসিনা তার বক্তব্যে দাবি করছেন। অথবা এরপরে ধানমন্ডি ৩২ নম্বরে যেটা হয়েছে, এই ঘটনাগুলো হওয়ার কথা না, একটা গণ আন্দোলনের মুখে যদি সেখানে অন্য কোনো অংশগ্রহণ না করে থাকে। সুযোগের সদ্ব্যবহার অনেকে অনেক ক্ষেত্রে করে। আপনারা দেখেছেন যে এরপরে গণভবনের যে লুটপাট হয়েছিল, অনেকে আবার পরদিন আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানের সাড়া দিয়ে সেখান থেকে যা যা সরিয়েছিল সেগুলো আবার দিয়ে এসেছে, অনেকেই দিয়েছেন, সেগুলোর ভিডিও আছে। সংসদ ভবনের কিছু জিনিস দিয়ে এসছে অনেকে। সে থেকে বোঝা যায় যে এই অংশটা অন্তত ওই রকম মানুষ না যারা হয়তো পুলিশকে শেষ করে দিয়ে পেলারে ঝুলিয়ে দেয় বা খুঁচিয়ে খুঁচিয়ে শেষ করে পুলিশকে, এরকম কোনো অংশ না। একেবারে এগ্রেসিভ তাহলে কারা ছিল? যদি আমরা শেখ হাসিনার কথাই ধরি তাহলে কারা ছিল? এইটা একটা স্থির বাংলাদেশের জন্য, কারণ এই অংশটা কখনোই কি কারোর জন্য নিরাপদ বা কখনোই জনগণের জন্য নিরাপদ হতে পারে? এইসব কথাবার্তা শেখ হাসিনার দিকে সিম্পেথি তৈরি করবে, কিন্তু আমি একটা জিনিস বলি, শেখ হাসিনার যেই কথা সিম্পেথি তৈরি করার না সেটা কিন্তু করে না। শেখ হাসিনা হ্যাঁ, তিনি তার পুরো পরিবার হারিয়েছেন, তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অনেককেই 1975 15 আগস্ট হারিয়েছেন। তিনি লাকিলি সেদিন বেঁচে গিয়েছিলেন, কিন্তু তিনি অসংখ্য বক্তৃতায় রাষ্ট্রনায়ক থাকা অবস্থায় তিনি ওই বক্তৃতা দিতে গেলেই তিনি কান্নায় জড়িয়েছেন এবং যেটা তার বিরোধী অংশ অনেক সময় বলেছে যে এভাবে ঠিক না। যেমন অনেকেই বলতেন যে এত বেশি পিতৃ স্নেহে কাতর বা অনেকটা বলা যায় যে বঙ্গবন্ধু যেই জায়গার পাহাড়সম বঙ্গবন্ধু, তাকে এত বেশি স্তুতি করা হয়েছে যেটা আসলে অসামঞ্জস্যপূর্ণ, যে সেটা ঠিক না। কিন্তু এবারের যে ঘটনা, খুব বেশি দিন আগে না তো, আমরা যেদিন কথা বলছি 18 জানুয়ারি 2025, তার থেকে এখনও 6 মাস গড়ায়নি। সুতরাং 6 মাস আগের এই বিষয়ের অনেক কিছুই নিশ্চয়ই সামনে আস্তে আস্তে উঠে আসবে, আমরা নিশ্চয়ই জানবো। যাই হোক, শেখ হাসিনার এই ভাইরাল কান্নায় তিনি কিছু তথ্য দিয়েছেন, যে তথ্যগুলো আমরা নিশ্চয়ই 19 তারিখে শেখ হাসিনা যে বক্তৃতা দিতে চান তার থেকে আমরা এর আরও বিশদ কিছু জানতে পারবো কিনা। আমরা যেহেতু আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ না, আমরা ওভারঅল দেশের এই এখনও স্থিতিশীল একটা অবস্থায় আমরা সব দিকে একটু চোখ কান খোলা রাখতে চাই। এবং ওই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যেটা বললেন, আপনারা আবার কোনো চোরকে ক্ষমতায় আনবেন না, চোরকে ভোট দিবেন না, বা আপনারা
ওনার দ্রুত নির্বাচন দিবেন এরকম ইঙ্গিত দিচ্ছেন, চলে যাবেন হয়তো। সেই ক্ষেত্রে আমরা আমাদের বিবেচনার জন্য সব দিক চোখ কান খোলা রেখেই জানতে চাই, এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সব দিক থেকে দেশে নানান রকম মানুষের চিন্তা ভাবনা, কার কাছে এখন ভরসা রাখবো। এই জন্য একটু সময় দরকার ছিল। সময়টা যদি স্টেবল হতো মানুষ হয়তো আর একটু সময় দিত এই সরকারকে। কিন্তু কোথা থেকে সব যেন একটু এলোমেলো এলোমেলো একটা অবস্থান, আমরা সেই এলোমেলো অবস্থান থেকে বাংলাদেশ বের হয়ে আসার জন্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার অবস্থান অনেকটা এখন ক্লিয়ার, এবং তিনি যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন সেগুলো মানুষ এখন আস্তে আস্তে জানতে যাচ্ছে। শেখ হাসিনার প্রসঙ্গ মানুষ জানতে চায়। জামাতে ইসলামের বর্তমান অবস্থা ৭১ অবস্থা তুলনা করে তার সবশেষ তিনি তারা ভবিষ্যতে কী করবে সেগুলো মানুষ জানতে চায়। সেজন্যই বলছি, শেখ হাসিনার ভাইরাল কান্না আসলে ভাইরাল কান্নার ভেতরেও রাজনৈতিক ব্যক্তিবর্গের যে কোনো কিছুই, অনেক কিছুই রাজনীতির চোখে দেখার সুযোগ আছে। শেখ হাসিনার এই কান্নাটাও সেভাবে দেখার সুযোগ আছে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।